আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাজেটিং নিয়ে কথা বলতে চাই, যে বাজেটিংটা আপনি কিভাবে করবেন। বিচ্ছিন্নভাবে অনেকবার আপনারা শুনেছেন যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট করতে হলে প্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে বাজেটিং করা দরকার। বাজেটিং করলে আপনি একটা গাইডলাইন পান, আপনার খরচ এবং আপনার আয় এটা একটা নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে সামনে এগিয়ে যায়। সেজন্য বাজেটিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এটাকে ফলো আপ করতে পারেন, তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে, আপনার সঞ্চয় গোছানো হবে, বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি আপনার সুরক্ষিত আর্থিক ভবিষ্যতের দিকে যাত্রা সহজ হবে। এখন প্রশ্ন আসছে যে বাজেটিং এর মৌলিক কৌশলটা কি। বাজেটিং যদি আপনি করতে চান, মনস্থির করেন যে বাজেটিং করবেন, তাহলে আপনার আয়ের খাতগুলোকে চিহ্নিত করে লিখে ফেলতে হবে এবং ব্যয়ের খাতগুলোকে চিহ্নিত করে লিখে ফেলতে হবে। আয়ের খাত অল্প কিন্তু ব্যয়ের খাত অনেক বেশি, এই জন্য ব্যয়ের দিকে আপনার সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। বাজেটিং কৌশলের একটা অন্যতম কৌশল আছে যে 50-30-20 রুল। শুধুমাত্র এই 50-30-20 রুল নিয়ে আমাদের একটা ভিডিও আছে, যেখানে 50% খরচ করবেন আপনি আপনার অতীব প্রয়োজনীয় জিনিসের পেছনে, যেটা আপনার না হলেই নয়। 30% খরচ করবেন না আপনি আপনার খেয়াল খুশি মতো, যেটা আপনার না হলে চলে, বাট যদি আপনি খরচটা করেন তাহলে আপনার জীবন যাত্রার মান একটু বাড়ে। আর 20% খরচ করবেন আপনি সঞ্চয়ের পেছনে, তার মানে এটা আপনি খরচ করবেন না, এটা আপনি সঞ্চয় করবেন। এটা হচ্ছে 50-30-20 রুল। তো বাজেটিং যখন করবেন, তখন আপনার ইনকাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে 50,000 টাকা দিয়ে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সব খরচ সারবেন। 30,000 টাকা দিয়ে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় নয় কিন্তু জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করে, আপনার জীবনকে আরেকটু সুন্দর করতে সাহায্য করে, কমফোর্টেবল করতে সাহায্য করে, সেই পেছনে খরচ করবেন। আর 20% আপনি সেভ করবেন। তবে এখানে একটা কথা বলে দেওয়া খুব জরুরি, যে প্রথমেই 1 লাখ টাকা থেকে 20,000 টাকা আপনি মাইনাস করে ফেলবেন সঞ্চয়ের জন্য। তবে আপনার যে 50-30-20 রুলই ফলো করতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা এমনটি হতে পারে যে 60-20-20, এটা এমন হতে পারে যে 60-30-10, বা সঞ্চয় আপনাকে করতে হবে এবং সঞ্চয়ের টাকাটা আপনার আগে সরিয়ে ফেলতে হবে। আর আয়ের উৎস চিহ্নিত করা খুবই জরুরি। কেন জরুরি? কারণ আপনি যখন আয়ের দিকে ফোকাস করবেন এবং ব্যয়ের দিকে ফোকাস করবেন, তখন একটা জিনিস দেখবেন যে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তখন আপনার নিজের উপর একটা প্রেশার তৈরি হবে যে ইয়েস, আমার আয়ের ক্ষেত্র বাড়াতে হবে। আয়ের ক্ষেত্র বাড়ানো তো সহজ না, আবার সহজ যদি আপনি মনোযোগ দেন এবং কোন কোন ক্ষেত্র থেকে আপনি আয় বের করতে পারেন সেদিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেন। আমার যেমন ছোট ছোট অনেকগুলো আয়ের খাত, তাহলে আপনারও ছোট ছোট অনেকগুলো আয়ের খাত তৈরি হতে পারে। সুতরাং গভীর দৃষ্টি দিন, আয়ের খাতগুলোকে চিহ্নিত করুন, সম্ভাব্য আয়ের খাত কি আছে সেদিকে মনোযোগ দিন, আয়ের উৎস বাড়ান। তবে বাজেটিং করার সময় সম্ভাব্য আয়ের উপরে নির্ভর করবেন না, যেটা ভবিষ্যতে আয় হবে বলে আপনি ধারণা করছেন। যে আয় এখন হচ্ছে সেটাকে কনসিডার করে আপনি আপনার বাজেটিংটা করবেন। এর পরের প্রশ্ন হচ্ছে বাজেট ট্র্যাকিং এবং বাজেটিং এর পর্যালোচনা করা। আপনি একটা বাজেট করেছেন বটে, কিন্তু এই বাজেট অনুযায়ী আপনি চলছেন কিনা। আপনি খরচের অনেকগুলো খাত নির্ধারণ করেছেন, কিন্তু আপনি কি আসলে সেই খাতেই খরচ করছেন? আপনি যত টাকা যে খাতের জন্য নির্ধারণ করেছেন, আপনি কি তাকে সারপাস করে যাচ্ছেন নাকি তার চেয়ে কম খরচ করছেন? এখানে একটা ভাবনার বিষয় আছে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, আপনি যেটা লেখেন যখন আপনি বাজারে যান, যেটা আপনি কেনেন তার মধ্যে মিলে না। আপনি হয়তো লিখেছেন 100 টাকা, বাজারে যেয়ে লাগতে পারে 150 টাকা, আবার লিখেছেন 500 টাকা, বাজারে যেয়ে লাগতে পারে 450 টাকা। এখানে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে। তাই বাজেট করে বাজেট ঠিক মতো এগুচ্ছে কিনা, আপনি আপনার বাজেটের সাথে চলতে পারছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। এই জন্য প্রতিদিন রিভিউ করলে ভালো, না পারলে সপ্তাহে অন্তত একবার বাজেটে রিভিউ করতে হবে যে আপনি আসলে ঠিক মতো খরচ করছেন কিনা। আর যদি কম বেশি হয়ে যায় তাহলে পরবর্তী খরচের সাথে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যদি এমন হয় যে এক সপ্তাহে আপনি মাছের জন্য খরচ রেখেছিলেন 1000 টাকা, কিন্তু সেখানে খরচ হয়ে গেছে 1500 টাকা, তাহলে পরবর্তী সপ্তাহে আপনি মাছের জন্য খরচ 500 টাকা কমিয়ে ফেলবেন। এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনি আপনার মতো করে করবেন। যারা বাজেট করে কিন্তু পর্যালোচনা করে না, রিভিউ করে না, তাদের কিন্তু খুব বেশি লাভ হয় না। ঠিক বাংলাদেশে যেমন ট্রাফিক আইন আছে কিন্তু কার্যকারিতা নেই, ওই একই অবস্থা ঘটে যদি আপনি বাজেট করেন এবং সে বাজেটকে অনুসরণ না করেন। পারিবারিক আর্থিক লক্ষ্য অর্জন। আপনি বাজেট করছেন কেন, কি জন্য আপনার দরকার? কারণ আপনার একটা পরিবার আছে, পরিবারের কিছু সদস্য আছে, সেই সদস্যদের জন্য লং টার্ম একটা আর্থিক প্ল্যানিং আছে। আপনি যখন অবসরে যাবেন তখনও আপনার টাকা দরকার হবে, তার জন্য একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। তাই যখন আপনি বাজেট করবেন, বাজেট করে বিভিন্ন খাত নির্ধারণ করবেন, এই খাত যেন আপনার
সুদূর প্রসারী যে ভবিষ্যৎ পরিকল্পনা তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন আপনি যদি 20 বছর পরে আপনার বাচ্চাকে দেশের বাইরে পাঠান এবং তখন আপনার টাকা লাগে, তাহলে এখন এই বাজেটে তার প্রতিফলন থাকতে হবে যে সঞ্চয়টা যেটা আপনি করছেন এই সঞ্চয়ের একটা অংশ আপনার বাচ্চাদের এডুকেশনের জন্য থাকতে হবে। যে সঞ্চয় আপনি করছেন তার একটা অংশ আপনার রিটায়ারমেন্ট ফান্ডের জন্য থাকতে হবে। যে সঞ্চয় আপনি করছেন বা যে বিনিয়োগ আপনি করছেন সেই বিনিয়োগ থেকে যে টাকা আসবে সেটা থেকে আপনার বাচ্চাদের বিয়ের প্রসঙ্গ থাকতে পারে। আপনার বাচ্চারা পরবর্তীতে ব্যবসা করবে, সেজন্য হয়তো আপনি মূলধন দিবেন, অথবা সবার জন্য একটা বাড়ি করবেন বা অ্যাপার্টমেন্ট কিনবেন, যাই করুন না কেন, এগুলো হচ্ছে লং টার্ম প্ল্যানিং। তাই আপনার বাজেটিং যেন লং টার্ম প্ল্যানিং এর সাথে অ্যালাইন্ড হয়। এই জন্য বাজেটিং করতে হয় খুব চিন্তা ভাবনা করে, খাতা কলম নিয়ে। এটা শুধু মাথার মধ্যে করলে হবে না। পারিবারিক যে আর্থিক লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণের জন্য আপনার বাজেটিং। যখন রিভিউ করবেন তখন আপনি বুঝবেন যে আপনার খরচ কোন দিকে যাচ্ছে। প্রতি বছর যখন একবার আপনি আপনার নেটওয়ার্থ ক্যালকুলেশন করবেন, টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাসেট বাড়ছে কিনা নাকি আপনার লায়াবিলিটি বাড়ছে। এই জন্য বারবার আমি বলি যে পারিবারিক যে আর্থিক লক্ষ্য আপনার আছে সেই লক্ষ্য পূরণের দিকে আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য আপনার বাজেটকে ফলো করতে হবে। তার আগে বাজেটটা সুন্দরভাবে তৈরি করতে হবে, ইনকাম বাড়ানোর চেষ্টা করতে হবে, সেভিংস যেটা আছে সেই সেভিংসকে ইনভেস্টমেন্টের রূপ দেওয়াতে হবে এবং গ্র্যাজুয়ালি আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাজেটিং এমন একটা শৃঙ্খলা আপনার জীবনে এনে দেয় যে আপনার পারিবারিক আর্থিক সমৃদ্ধি, আপনার ব্যক্তিগত আর্থিক সমৃদ্ধি, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ, আপনার কমফোর্ট, এটা নিশ্চিত করার জন্য বাজেটের দুর্দান্ত ভূমিকা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ বাজেটিং কি সেটা বুঝি না, বুঝলেও আমরা একটু সময় নষ্ট করে সেটা করি না, কারণ এটাকে মনে করি আমরা সময় নষ্ট হচ্ছে। আসলে কিন্তু সময় নষ্ট হচ্ছে না, এটা আপনার দারুণ একটা বিনিয়োগ হচ্ছে। আপনার আর্থিক জীবনের নিয়ন্ত্রণ আপনি আপনার হাতে নিচ্ছেন, আপনি ইমোশনাল বাইং থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি প্রয়োজনীয় যেগুলা খরচ তার দিকে মনোনিবেশ করছেন, আপনি আপনার পরিবারকে আর্থিক সুরক্ষার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন এবং তাদেরকে আর্থিক জ্ঞানে সমৃদ্ধ করছেন। এটা একটা দারুণ ব্যাপার, এটা একটা এক্সাইটিং জার্নি। এই জার্নি যারা একবার শুরু করেছেন এবং শুরু করে যারা রিভিউ করেছেন তারা তাদের নিজেদের মধ্যে একটা দুর্দান্ত পরিবর্তন খেয়াল করেছেন। এরকম অসংখ্য মানুষ আমাকে ফোন করেছেন, আমাকে SMS করেছেন, আমাকে মেসেঞ্জারে টেক্সট করেছেন, জানিয়েছেন যে তারা তাদের জীবনকে আমূল পাল্টে ফেলেছেন শুধুমাত্র কয়েকটা নিয়ম ফলো করার মাধ্যমে, এবং তার মধ্যে বাজেটিংটা হচ্ছে সর্বপ্রথম এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আর্থিক জীবন সুশৃঙ্খল হোক, সুন্দর হোক, আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠুন, আপনার জীবনে আসুক সুখ, স্বাচ্ছন্দ্য, আর্থিক স্বাধীনতা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।